খবর শুনছেন সংবাদ আপডেট চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব আজকের 25টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। শুভেন্দুর পাতাল হুঁশিয়ারির পর আরও এক গ্রেফতার। বাগনানের বিজেপি কর্মী হত্যাকাণ্ডে ধৃত বেড়ে 11, অধরা 40। খান মাহাত্ম্য বজায় রাখতে অনড় কালীঘাট তৃণমূল। 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি শুরু দোলা কুণালদের। পুজোর আগেই বাম্পার বোনাঞ্জা, রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা। ডিএতে বড় রেকর্ড। পাত্রে ডিজেল সরবরাহের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিন শুভেন্দুর সরকার। জ্বালানি নিয়ে কেন্দ্রের বিধিনিষেধ শিথিল পশ্চিমবঙ্গে। জমি দখল তৃণমূল নেতার 12 বছরেও সুবিচার না পেয়ে মন্ত্রী শঙ্কর ঘোষের দ্বারস্থ জওয়ান। উস্কানিমূলক মন্তব্যের জের এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের। উঠল অবিলম্বে গ্রেফতারির দাবিও। প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে ভেসে গেল ব্রিজ, রাস্তা আটকে শতাধিক পর্যটক। বিপর্যস্ত ভুটানও। রাধারমন দাসকে সহ সভাপতির পদ থেকে সরিয়ে দিল ইসকন কলকাতা, কারণ প্রকাশ্যে জানালেন সন্ন্যাসী। সব চোর তো ঋতব্রতর দলে ঢুকেছে, ওদের ধরুন। মুখ্যমন্ত্রীর কাজে আর্জি কালীঘাটপন্থী কল্যাণের। দলের নাম, প্রতীক, পদাধিকার ভাঁড়িয়ে কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা। ঋতব্রতদের বিরুদ্ধে পুলিশে গেল মমতার তৃণমূল। অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরিতে ধৃত 8 জনের বাড়িতে তল্লাশি। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইতে পারে পুলিশ। যানজটে বিরক্ত বিধায়ক গাড়ি থেকে নেমেই নির্দেশ দিলেন ক্লাব দোকান ভেঙে ফেলার। হুঁশিয়ারি প্রশাসনকেও। দমদমে ওয়ার্ড অফিসে রাশি রাশি ভোটার ও আধার কার্ড উদ্ধার। রোষের মুখে তৃণমূল কাউন্সিলর, গায়ে কালি ঢেলে মারধর। মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকানপাট। পুলিশ অনুমতি না দিলেও হবে 21শে জুলাইয়ের সভা। বোমা ফাটালেন মহুয়া মৈত্র। 5 বছর আগে বিজেপি নেতার কানের পর্দা ফাটিয়ে দিয়েছিলেন। গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই সহ 2। প্রাক্তন প্রেমিকাকে খুন করতে বোমা রেখেছিল গাড়িতে, বিস্ফোরণে উড়ে গেল খোদ তরুণী। বরাদ্দ সত্ত্বেও হয়নি কাজ। তৃণমূল কাউন্সিলরকে বৃষ্টিতে বেহাল বারাসাত ঘুরে দেখালেন বিজেপি কর্মীরা। চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা এবং হুমকি। বাঁকুড়ার তৃণমূল নেতা ভাইজানকে গ্রেফতার করল পুলিশ। সাহস থাকলে শ্রীকৃষ্ণের জন্মস্থান নিয়ে কথা বলুন, অখিলেশকে খোলা চ্যালেঞ্জ যোগী আদিত্যনাথের। গ্রিন সিটি হবে বর্ধমান। বিগত সরকারের আবর্জনা সাফ করতে কোদাল ঝাঁটা হাতে পথে মন্ত্রী। মহিলা কামরায় উঠলেই 2,500 টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের। টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন। 1 জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেল স্টেশনের রিজার্ভেশন কাউন্টার। 15,000 মানুষকে হত্যার ছক। মুম্বাইয়ের শোভাযাত্রায় ক্যাপসুলে ইঁদুরের বিষ ভরে বিলি। অভিযুক্তের কাছ থেকে 1,400 ক্যাপসুল উদ্ধার। মহরমের মিছিলে অস্ত্র দেখা যায়নি। শান্তি শৃঙ্খলা বজায় রাখায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বাগনানে তৃণমূল নেতার দলবলের হামলায় বিজেপি কর্মী প্রশান্ত দে খুন হন বলে অভিযোগ। শনিবার শুভেন্দু অধিকারী তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগনানে গিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, কাউকে রেয়াত করা হবে না, পাতাল খুঁড়ে হলেও অভিযুক্তদের গ্রেফতার করা হবে। সেই রাতেই একজনকে গ্রেফতার করে পুলিশ এবং সিআইডির যৌথ দল। বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দের খুনের ঘটনায় শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে শেখ সৈফুদ্দিনকে। রবিবার তাকে আদালতে হাজির করানো হতে পারে। গত 18 জুন বাগনানের আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মফিজুল ইসলামের বাড়িতে বিক্ষোভ দেখাতে গিয়ে খুন হন প্রশান্ত। অভিযোগ, মফিজুল এবং তার দলবদল বিজেপি কর্মীদের উপর চড়াও হয়েছিলেন। শুভেন্দু জানিয়েছেন, প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল। এখনো কয়েকজন বিজেপি কর্মী কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু প্রশান্তকে বাঁচানো যায়নি। তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে শনিবার বাগনান গিয়েছিলেন শুভেন্দু। সেখান থেকে জানান, সব অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বাগনান কাণ্ডের তদন্ত আগেই তুলে নেওয়া হয়েছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে। 18 তারিখ ঘটনার দিন 8 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে আরও 2 জন ধরা পড়েন। এফআইআরে মোট 51 জনের নাম ছিল, তাদেরই একজনকে শনিবার রাতে ধরল হাওড়া জেলা পুলিশ এবং সিআইডির যৌথ দল। হাওড়ার শ্যামপুর থেকে সাইফুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। প্রশান্তের পরিবারকে হাওড়ার জেলা শাসকের দফতরের তরফে 4 লক্ষ টাকা অর্থ সাহায্য করা হয়েছে। মুখ্যমন্ত্রী তহবিল থেকেও 5 লক্ষ টাকা দেওয়া হবে, জানান শুভেন্দু। প্রশান্তের কন্যাকে বিডিও দফতরে চুক্তিভিত্তিক চাকরিও দেবে সরকার। নিহত বিজেপি কর্মীর বাড়ি থেকে শুভেন্দু শনিবার গিয়েছিলেন বাগনান থানায়। পুলিশ এবং সিআইডি আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। অবিলম্বে বাকি অভিযুক্তদের গ্রেফতারিতে জোর দেওয়ার নির্দেশ দেন। শুভেন্দু বলেছিলেন, আগে আইনের শাসন ছিল না, শাসনের
আইন ছিল, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। সিআইডিকে বলেছি সকলকে ধরতে হবে। ভিক্টোরিয়া হাউসের সামনের রাস্তায় দাঁড়িয়ে দোলা সেন কুণাল ঘোষের বিগত বছরগুলিতে যেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই স্থান পরিদর্শন করেন। পাশাপাশি সম্ভাব্য মঞ্চের উচ্চতা, দৈর্ঘ্য এবং শহীদ বেদির অবস্থান নিয়ে প্রাথমিক আলোচনা হয়। 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিল কালীঘাট তৃণমূল। রবিবার দুপুরে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে হাজির হন দলের নেতারা। মঞ্চ ও শহীদ বেদির সম্ভাব্য অবস্থান নির্ধারণ করতে রীতিমতো ফিতে হাতে নিয়ে মাপজোক করতে দেখা যায় তাদের। রাজনৈতিক মহলের মতে আনুষ্ঠানিক অনুমতি মেলার আগে এই তৎপরতা। 21শে জুলাইয়ের কর্মসূচি ঘিরে রাজনৈতিক বার্তা দেওয়ার ইঙ্গিত। রাজ্যসভার সাংসদ দোলা সেন ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি বৈশ্যান্বর চট্টোপাধ্যায়, মৃত্যুঞ্জয় পাল, শক্তি প্রতাপ সিংহ সহ আরো অনেকে। ভিক্টোরিয়া হাউসের সামনের রাস্তায় দাঁড়িয়ে তারা বিগত বছরগুলিতে যেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই স্থান পরিদর্শন করেন। পাশাপাশি সম্ভাব্য মঞ্চের উচ্চতা, দৈর্ঘ্য এবং শহীদ বেদির অবস্থান নিয়ে প্রাথমিক আলোচনা ও হিসেব নিকেশ করা হয়। নেতাদের বক্তব্য, আপাতত প্রাথমিক পরিমাপের কাজ সম্পন্ন হয়েছে। পরবর্তী পর্যায়ে ডেকোরেটর ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করে মঞ্চের চূড়ান্ত নকশা নির্ধারণ করা হবে। একই সুরে রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা বলেন, 1993 সালের ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ঘোষণা করেছিলেন শহীদদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর এই স্থানে মূল কর্মসূচি পালন করা হবে। সেই ঐতিহ্য আজও বহন করে চলেছে তৃণমূল। তবে রাজনৈতিক পরিস্থিতি এবার কিছুটা ভিন্ন। বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণে পরিবর্তন এসেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে ভোটের ফলাফল ঘটনার পর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে তৃণমূল। মমতার দলের 20 জন সাংসদ এনসিপিআইতে যোগদান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে সমর্থন জানিয়ে দিয়েছেন। এছাড়াও দলের 80 জন বিধায়কের মধ্যে বেশিরভাগ বেরিয়ে গিয়ে নিজেদের প্রকৃত তৃণমূল দাবি করেছেন। তারাই আবার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে পৃথকভাবে 21শে জুলাই শহীদ দিবস পালনের ঘোষণা করেছেন। শনিবার সেই গোষ্ঠীর নেতা আখরুজ্জামান জানিয়েছেন, মমতা সিনেমা এবং টিভির অভিনেতা অভিনেত্রীদের সামনে এসে 21শে জুলাই শহীদদের পিছনে রেখে তাদের অপমান করতেন। এবার তারা শহীদ সমাবেশ করে প্রকৃত শহীদদের সম্মান জানাবেন। সূত্রের খবর, তারাও ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চান। তাদের এমন আক্রমণাত্মক বক্তব্যের পরেই রবিবার দলের নাম প্রতীক ভানিয়ে কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ঋতব্রতের নেতৃত্বাধীন শিবিরের নেতারা এমন অভিযোগ তুলে 2 থানায় অভিযোগ জানিয়েছে কালীঘাট তৃণমূল। তাদের তরফে সাংসদ দোলা সেন কালীঘাট এবং নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন। কালীঘাট তৃণমূলের তরফে ঋতব্রত ছাড়াও অরূপ রায়, জাভেদ খান, সন্দীপন সাহা, বিপ্লব মিত্রের নাম উল্লেখ করে অভিযোগ জানানো হয়েছে। আর তারপরেই ধর্মতলার মঞ্চ তৈরির জন্য নেতাদের সক্রিয়তা সংঘাতের চিত্রকে আরো স্পষ্ট করেছে। দুর্গাপুজোর আগে রাজ্য জুড়ে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র 1.5 মাসের মধ্যেই একের পর এক জনমুখী প্রকল্পের ঘোষণা করেছে। মহিলা, সরকারি কর্মী, পেনশনভোগী থেকে শুরু করে বেকার যুবক যুবতী, সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য অক্টোবর মাস হতে চলেছে সুখবরের মাস। এক নজরে উৎসবের উপহার, ডিএতে বড় রেকর্ড। দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ 20% বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ফলে এখন থেকে তারা মোট 38% হারে ডিএ পাবেন। আগামী 1 অক্টোবর থেকেই এই বর্ধিত হার কার্যকর হবে, যা লক্ষাধিক পরিবারের আর্থিক স্বস্তি ফেরাবে। মহিলাদের জন্য আর্থিক সহায়তা। জুলাই মাস থেকেই রাজ্যের 1 কোটিরও বেশি মহিলা সরাসরি 3,000 টাকা করে আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এটি বাংলার ইতিহাসে মহিলাদের জন্য অন্যতম বড় আর্থিক প্রকল্প, যা তাদের স্বনির্ভর করে তুলবে। বেকারদের জন্য ভরসা কর্মসূচি। বেকার যুবক যুবতীদের জন্য চালু হচ্ছে এই বিশেষ প্রকল্প। 1 অক্টোবর থেকে গ্র্যাজুয়েট প্রার্থীরা মাসে 3,000 টাকা এবং অন্যান্যরা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 2,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অন্নপূর্ণা যোজনা ইতিমধ্যেই জুন মাস থেকেই দরিদ্র পরিবারগুলোর অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিচ্ছে এই প্রকল্প। কোনো রকম দুর্নীতি ছাড়াই সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই সহায়তা পৌঁছাচ্ছে। জ্বালানির যোগান নিয়ন্ত্রণে রাখতে একাধিক বিধিনিষেধ জারি করেছিল কেন্দ্র। বলা হয়েছিল পাত্রে ডিজেল কেনা যাবে না। তেল সংস্থাগুলির থেকে জ্বালানি কেনার সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। ডিজেল সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে বিধিনিষেধ আরোপ করেছিল তা কিছুটা শিথিল করা হলো পশ্চিমবঙ্গে। জনগণের সুবিধার্থে পাত্রে ডিজেল সরবরাহের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাজ্য সরকার। রবিবার সকালে সমাজ মাধ্যমে পোস্ট করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের তরফে নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানিয়ে তেল সংস্থাগুলিকে চিঠিও দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে দেশে জ্বালানির যোগান নিয়ন্ত্রণে রাখতে একাধিক বিধিনিষেধ জারি করেছিল কেন্দ্র। বলা হয়েছিল পাত্রের ডিজেল কেনা যাবে না। তেল সংস্থাগুলির কাছ থেকে দিনে কতটা জ্বালানি সংগ্রহ করা যাবে তারও সীমা বেঁধে দেওয়া হয়েছিল। শুভেন্দু জানিয়েছেন,
স্বাস্থ্য, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান, চা বাগানে কেন্দ্রের নিষেধাজ্ঞা প্রযুক্ত হবে না। এই ক্ষেত্রগুলিকে জনস্বার্থে ছাড় দিতে হবে, তেল সংস্থাকে জানিয়ে দিয়েছে সরকার। জ্বালানিতে নিষেধাজ্ঞা থাকায় জরুরি পরিষেবার সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন শুভেন্দু। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, দৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা, রাজ্যের অর্থনীতি যাতে সুচারুভাবে এগোতে পারে তা নিশ্চিত করতে আমাদের সরকার বদ্ধপরিকর। পাত্রে ডিজেল সরবরাহ করার ক্ষেত্রে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তার ফলে আমাদের কৃষি ভাইরা, বিভিন্ন হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা কার্যক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছিল। রাজ্য সরকার অবিলম্বে হস্তক্ষেপ করছে। আমরা প্রধান তেল কোম্পানিগুলিকে জ্বালানির বিধিনিষেধের আওতা থেকে সম্পূর্ণভাবে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছি। কেন্দ্রের এই বিধিনিষেধের জন্য চাষবাস, পশুপালন বা পোল্ট্রি ফার্মিং এর সঙ্গে যুক্ত ছোট ব্যবসায়ীরা সমস্যায় পড়েছিলেন, কারণ পেট্রোল পাম্প থেকে তাদের ডিজেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। বাণিজ্যিক ব্যবহারের জন্য যে পদ্ধতি এবং যে দামে ডিজেল কিনতে হয় তা ছোট ব্যবসায়ীদের পক্ষে সম্ভব ছিল না। কৃষিক্ষেত্রে সেচের জলের পাম্প চালানো থেকে শুরু করে হাসপাতালের জেনারেটর, সর্বত্র ডিজেলের ব্যবহার রয়েছে। স্থানীয় সংস্থাগুলির হাই স্পিড ডিজেল এর উপরেই নির্ভরশীল এই সমস্ত বিভাগ, তাই রাজ্য সরকার হস্তক্ষেপ করল। শুভেন্দু জানিয়েছেন, জরুরি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা বা গ্রাহকেরা এখন থেকেই পাত্রে সহজে ডিজেল কিনতে পারবেন। প্রতিদিনের যে সর্বাধিক সীমা নির্ধারণ করা হয়েছিল তাও শিথিল করা হয়েছে। ডিজেল পাওয়ার জন্য পাম্পগুলিতে শুধু প্রাথমিক পরিচয় নথি দেখালেই চলবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নথি হিসেবে দেখানো যাবে প্রাতিষ্ঠানিক কোনো পরিচয়পত্র, বাণিজ্যিক রেজিস্ট্রেশনের নথি, জমির রেকর্ড বা সরকারি কোনো নথি। তৃণমূল আমলে দখলদারির মতো গুরুতর অভিযোগের কার্যত পাহাড় জমছে। যত সময় যাচ্ছে ততই এসব অভিযোগ প্রকাশ্যে চলে আসছে। যদিও নবগঠিত বিজেপি সরকার এসব অভিযোগের দ্রুত সমাধানে উদ্যোগী, আর তাতেই আরো প্রকট হচ্ছে দলের নামে সাধারণ মানুষজনকে কিভাবে নাকাল করেছিলেন তৃণমূল নেতারা। এবার উত্তরবঙ্গের এক সিআরপিএফ জওয়ান দখলীকৃত জমি উদ্ধারের জন্য পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের দ্বারস্থ হলেন। রবিবার সরাসরি শঙ্কর শিবিরে গিয়ে নিজের সমস্যার কথা তুলে ধরেন তিনি। জানান, 2014 সাল থেকে জমিটি দখলমুক্ত করার চেষ্টা করেছেন, কিন্তু পুলিশের উদাসীনতায় সমাধান হয়নি। সব শুনে শঙ্কর ঘোষ পুলিশের মাধ্যমে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। ফাঁসি দেওয়ার বাসিন্দা টুটুল মজুমদার সিআরপিএফ জওয়ান, কাশ্মীরে কর্তব্যরত। বাড়ির কাছাকাছি 14 ডেসিমেল জমি রয়েছে তার। সেই জমি এলাকার দুই তৃণমূল নেতা মোহাম্মদ গোলাপউদ্দিন ও সাগর রায় মিলে জবরদখল করে রেখেছিলেন বলে অভিযোগ। জওয়ানের অভিযোগ, জমি দখলের বিরুদ্ধে বিডিও, পুলিশ সর্বস্তরে অভিযোগ জানিয়েছিলেন সেই 2014 সাল থেকে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ করেনি। উল্টে তৃণমূল নেতারা নাকি তার পরিচয় নিয়ে কটাক্ষ করতেন, রাষ্ট্রের গুন্ডা বলতেন। ফাঁসি দেওয়ার বাসিন্দা টুটুল মজুমদার সিআরপিএফ জওয়ান, কাশ্মীরে কর্তব্যরত। বাড়ির কাছাকাছি 14 ডেসিমেল জমি রয়েছে তার। সেই জমি এলাকার দুই তৃণমূল নেতা মোহাম্মদ গোলাপউদ্দিন ও সাগর রায় মিলে জবরদখল করে রেখেছিলেন বলে অভিযোগ। জওয়ানের অভিযোগ, জমি দখলের বিরুদ্ধে বিডিও, পুলিশ সর্বস্তরে অভিযোগ জানিয়েছিলেন সেই 2014 সাল থেকে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ করেনি। উল্টে তৃণমূল নেতারা নাকি তার পরিচয় নিয়ে কটাক্ষ করতেন, রাষ্ট্রের গুন্ডা বলতেন। এবার রাজ্যে পালাবদলের পর তিনি দ্বারস্থ হয়েছেন পর্যটন মন্ত্রী। নিজের বিধানসভা এলাকার যাবতীয় কার্যক্রমের জন্য সদ্যই মন্ত্রী শঙ্কর ঘোষ সরাসরি শঙ্কর নামে একটি শিবির চালু করেছেন। রবিবার সেখানে গিয়ে নিজেদের জমি সমস্যার কথা জানান সিআরপিএফ জওয়ান টুটুল মজুমদার। এবার তিনি আশাবাদী যে সুরাহা হবেই। নওদা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের প্রকাশ্যে মারার নিদান দেওয়ার অভিযোগে এবার আইনি পদক্ষেপের পথে হাঁটল ভারতীয় জনতা যুব মোর্চা। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত উস্কানিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং তার অবিলম্বে গ্রেফতারের দাবিতে শনিবার বহরমপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন যুব মোর্চার নেতা ও কর্মীরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, একজন জনপ্রতিনিধি হয়েও যেভাবে তিনি প্রকাশ্য জনসভায় বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর হামলার উস্কানি দিচ্ছেন তা অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এই ঘটনার পর বহরমপুর থানা চত্বরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায় এবং বিজেপি যুব মোর্চার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে পুলিশ যদি এই বিষয়ে দ্রুত কোনো কঠোর আইনি পদক্ষেপ না করে তবে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। উদ্দেশ্য, মুর্শিদাবাদের রেজিনগরে এক জনসভায় বিজেপি কর্মীদের প্রকাশ্যে মারার নিদান ও হুমকি দিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ককে উস্কে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপি জিতেছে ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে যেন তারা বেশি বাড়াবাড়ি না করে। বিজেপি কর্মীরা সীমা লঙ্ঘন করলে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে তিনি নিজে রাস্তায় নামবেন এবং তাদের এমন ভাবে মারধর করা হবে যে এলাকায় বিজেপির পতাকা ধরার মতো কেউ থাকবে না, এমনকি জেলা সভাপতিও গায়েব হয়ে যাবেন।
বিধায়কের এই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে তীব্র আইনি পদক্ষেপের পথে হেঁটেছে ভারতীয় জনতা যুব মোর্চা। তার অবিলম্বে গ্রেফতারের দাবিতে শনিবার বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যুব মোর্চার নেতা ও কর্মীরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, একজন প্রতিনিধি হয়েও যেভাবে তিনি প্রকাশ্য জনসভায় বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর হামলার উস্কানি দিচ্ছেন তা অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে এলাকায় আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে। হুমায়ুন কবিরের এই মন্তব্যের তীব্র নিন্দা ও সমালোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো এই ধরনের কথা বলতেন, আজ তাদের অবস্থা কি হয়েছে সবাই দেখছে। 2024 সালেও তৃণমূল জামানায় উনি এই ধরনের বিতর্কিত ও সাম্প্রতিক মন্তব্য করেছিলেন, কিন্তু তখন তাকে গ্রেফতার করা হয়নি। এবার নতুন সরকার আমলে যদি তাকে গ্রেফতার না করা হয় তবে প্রমাণিত হবে যে বিজেপির সঙ্গেই তার গোপন আঁতাত রয়েছে। অতি ভারী বৃষ্টিতে হরপা বান ও ভূমিধস, বিধ্বস্ত উত্তর সিকিমের বিস্তীর্ণ অঞ্চল। প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে বেইলি ব্রিজ, ভেঙে গিয়েছে একাধিক রাস্তা। প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পড়েছেন শতাধিক পর্যটক। বিপর্যস্ত এলাকা থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উদ্ধারের জন্য সেনাবাহিনী নেমেছে। উত্তর সিকিমের একাধিক জায়গায় এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে বলে খবর। পাহাড়ি রাস্তা দিয়ে বয়ে চলেছে প্রবল জলের স্রোত। বাংলার পাশে রাষ্ট্র ভুটানের আবহাওয়া অত্যন্ত খারাপ। প্রবল ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভুটান প্রায় 1 ফুট জলে তলিয়েছে ভারত ভুটান সীমান্তের ফটক এলাকা। সিকিম ভুটান থেকে জল ঢুকছে উত্তরবঙ্গে। শনিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমে। জঙ্গু এলাকায় ফিডাংয়ে ফি খোলা নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ ভেসে গিয়েছে জলের তোড়ে। সড়ক পথে ওই এলাকার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিপর্যস্ত। ফিডাং সংলগ্ন সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় কয়েকটি গ্রাম এই মুহূর্তে বিচ্ছিন্ন। জরুরি চিকিৎসা পরিষেবা ও অন্যান্য অত্যাবশ্যকীয় সুযোগ সুবিধা পাওয়ার পথও বন্ধ হয়েছে। উত্তর সিকিমের তারামুচু এলাকায় চুংথাং লাচেন সড়ক ভূমিধসে অবরুদ্ধ হয়ে পড়ায় প্রচুর পর্যটক আটকে পড়েছেন। সেনাবাহিনী রাতেই পর্যটকদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয় এবং সাময়িকভাবে ডনকিয়ালা লাচুং হয়ে বিকল্প পথে যাতায়াতের ব্যবস্থা করে। উদ্ধার কাজে সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পাসের জওয়ানরা। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফিডাং সংলগ্ন সড়ক ফি খোলার বেইলি ব্রিজ ভেসে যাওয়ায় অবরুদ্ধ হচ্ছে। চুংথাং লাচেন সড়ক বড় ভূমিধসে তারামচুতে অবরুদ্ধ। সিংতাম দিকচু সড়ক রাংচংয়ে অবরুদ্ধ। রাকডং টিনটেক এবং মঙ্গন গ্যাংটক নামক খোলায় অবরুদ্ধ। একের পর এক সড়ক যোগাযোগ বন্ধ হতে প্রশাসনের তরফে পর্যটকদের সিকিম পর্যটন দফতরের অফিসিয়াল ওয়েবসাইট দেখে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিধস নামে কার্শিয়াংয়ের গয়াবাড়ি সড়ক অবরুদ্ধ হয়েছে। পর্যটকদের শিলিগুড়িতে ফেরার জন্য জিরো গোলাই বুনকুলুং মঞ্জু ফটক অথবা নল দখালি বস্তি দুধাই হয়ে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে প্রতিবেশী দেশ ভুটানের একাংশ। পুনশলিং এর তোরসা হাউজিং কলোনি প্লাবিত হয়েছে। থ্রোমটে এবং রয়্যাল ভুটান পুলিশ 20 জনেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়েছে। ভারত ভুটান ফটক প্রায় 1 ফুট জলে তলিয়েছে। বন্যার জল বাড়ি ঘরে ঢুকে পড়েছে এবং যানবাহনগুলো জলের নিচে তলিয়েছে। টার্মিনালও জলে ভেসেছে। হরপা বানের জলের সঙ্গে ভেসে আসা আবর্জনা ও ধ্বংসাবশেষের জন্য ফুনশিলিং শহরের ঠিক উপরের দিকে ফুনশিলিং থিম্পু মহাসড়ক অবরুদ্ধ হয়েছে। পাহাড়ে ভারী বর্ষণের জেরে উত্তরের সমতলে প্রতিটি নদীর জলস্তর বেড়েছে। বিবৃতিতে রাধারমন জানান, কর্তৃপক্ষ তাকে যে কারণগুলি জানিয়েছেন তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশে হিন্দু ও ইসকন ভক্তদের উপর নির্যাতনের বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্য জানানো এবং সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া। কলকাতা ইসকনের সহসভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাধারমন দাসকে। রবিবার সমাজ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তিনি নিজেই সে কথা জানিয়েছেন। আপাতত তাকে ইসকনের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংবাদ মাধ্যম, সরকারি কর্তৃপক্ষ কিংবা কোনো জনসমক্ষে ইসকনের প্রতিনিধিত্ব বা সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতেও নিষেধ করা হয়েছে। বিবৃতিতে রাধারমন জানান, কর্তৃপক্ষ তাকে যে কারণগুলি জানিয়েছেন তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ হিন্দু ও ইসকন ভক্তদের উপর নির্যাতনের বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্য জানানো এবং সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া। এছাড়া বাংলাদেশের জেলে বন্দী চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থনে প্রকাশ্যে মত প্রকাশ করাও তার বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের অন্যতম কারণ বলে দাবি তার। এছাড়া বিজেপি নেত্রী মেনকা গান্ধীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর ঘটনাও কারণ হিসেবে দাবি করেছেন তিনি। রাধারমন আরও জানান, কৌতুক শিল্পী সুরলিন কৌরের বিরুদ্ধে সাইবার অভিযোগ দায়ের, সনাতন ধর্মের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়া, 1976 সালের নিউ ইয়র্ক রথযাত্রার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে একটি সামাজিক মাধ্যমের পোস্ট ভাগ করে নেওয়া, একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশগ্রহণ করাও এই সিদ্ধান্তের নেপথ্যের কারণ। তিনি আরও জানান, ইসকন কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সম্মান করে ভবিষ্যতে নির্দেশ মেনে চলবেন। তিনি বলেছেন, এখন থেকে আমি ইসকনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে কোনো বক্তব্য করব না কিংবা জনসমক্ষে সংগঠনের প্রতিনিধিত্ব করব না।